হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে যে ক্লাসটি আমি করব তা হচ্ছে তোমাদের এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2024 সনে আসা আমাদের যে আর্থিক বিবরণের দুইটা প্রশ্ন থাকে, তার ভিতরে একদম প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। কোথাও যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি ভিডিওটি একটু টেনে দেখবে অথবা কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাই। তো লক্ষ্য করো, এইখানে দেখো আমি ঢাকা বোর্ড 2024 সনে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি লিখে রেখেছি। তো শিক্ষার্থীরা, প্রথমে যদি আমরা প্রশ্নটা পড়ি, দেখো এই যে এইচএসসি ঢাকা বোর্ড 2024 সনের একবারে 1 নং প্রশ্ন এটি। ভুয়া এন্টারপ্রাইজ রেওয়া মিল 31শে ডিসেম্বর 2023। দেখো এখানে রেওয়া মিলটা দেওয়া রয়েছে এবং নিচে সমন্বয় দেওয়া রয়েছে। তো রেওয়া মিলটা দেখো ক্রয় ও বিক্রয় 70,000 টাকা ও 1,54,000 টাকা। ক্রয় 70,000 আর বিক্রয় হচ্ছে 1,54,000। প্রারম্ভিক মজুত পণ্য দেখো 43,000 টাকা। উত্তোলন ও মূলধন 15,000 টাকা ও 81,400 টাকা। উত্তোলন 15,000 আর মূলধন কত? 81,400। আসবাবপত্র রয়েছে দেখো 60,000। বেতন 5,000। পরিবহন 2,000। প্রদেয় হিসাব দেখো 3,600 টাকা। প্রাপ্য হিসাব রয়েছে দেখো 30,000 টাকা। এরপরে রয়েছে দেখো ভাড়া 12,000 টাকা। কর ও অভিকর রয়েছে 2,000 টাকা। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার রেওয়া মিল। আর এই রেওয়া মিলের নিচে দেখো সমন্বয় রয়েছে। 1 নম্বর সমন্বয় বলেছে দেখো সমাপনী মজুত পণ্য 25,000 টাকার মূল্যায়িত হয়েছে, যার বাজার মূল্য 20,000 টাকা। অর্থাৎ শিক্ষার্থীরা, সমাপনী মজুত পণ্য কত? 25,000 টাকা। আর বাজার মূল্য কত? 20,000 টাকা। আর সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে আমরা যেটা কম সেটা ধরবো। তার মানে তাহলে কত ধরবো আমরা শিক্ষার্থীরা? আমরা শিক্ষার্থীরা ধরবো হচ্ছে এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা আমরা ধরবো। তারপরে রয়েছে কি শিক্ষার্থীরা, এই যে উপভাড়া বকেয়া রয়েছে 3,000 টাকা। তো শিক্ষার্থীরা, এই রেওয়া মিলের ভিতর কিন্তু কোথাও উপভাড়া নাই। তার মানে এই যে বকেয়া উপভাড়া, উপভাড়াটা হচ্ছে আমার জন্য একটি আয়। আয়ের বকেয়া যদি হয় তাহলে সেটা হচ্ছে সম্পদ। আর তার মানে আমার এই যে উপভাড়া বকেয়া, এটা হচ্ছে আমার জন্য একটা চলতি সম্পদ। তো শিক্ষার্থীরা, এরপরে রয়েছে দেখি বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা, এই যে আমার এখানে যে বিক্রয় রয়েছে, এই বিক্রয়ের ভিতরে 5,000 টাকা কি রয়ে গেছে শিক্ষার্থীরা? এই আসবাবপত্র রয়ে গিয়েছে। অর্থাৎ আসবাবপত্র আমি বিক্রি করেছি, ওই বিক্রয়টা আমি বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলেছি। তার মানে এখন কি করতে হবে? এই বিক্রয় থেকে আমাকে কিন্তু এই 5,000 টাকা বাদ দিতে হবে এবং আসবাবপত্রের সাথে এই 5,000 টাকাও কিন্তু আমার শিক্ষার্থীদের কি করতে হবে? বাদ দিতে হবে। তো তারপরে রয়েছে কি দেখো শিক্ষার্থীরা, অনাদায়ী পাওনা 600 টাকা। তো শিক্ষার্থীরা, অনাদায়ী পাওনা বা কুঋণ এখানে কোনো কিছু নাই। আর এইটা ধার্য করা হয় হচ্ছে আমাদের প্রাপ্যর উপর। তো এই যে এখানে রয়েছে দেখো, এই যে প্রাপ্য, তার মানে এই প্রাপ্যের সাথে কিন্তু একটা অনাদায়ী পাওনা সম্পর্ক থাকে। দেখো এরপরেই বলেছে প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তার মানে এই যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা প্রাপ্য হিসাবের সাথে কাজ হবে। তারপরে রয়েছে দেখো আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা হয়। তার মানে এই যে আমার আসবাবপত্র রয়েছে, এই আসবাবপত্রের উপর কিন্তু আবার 10% অবচয় ধার্য করতে হবে। অর্থাৎ প্রথমত আমাকে আসবাবপত্র থেকে যে বিক্রয়ের যে 5,000 টাকা, ওটা বাদ দিতে হবে। পরবর্তীতে আমাকে আবার বাকি টাকার উপর কয় পার্সেন্ট? 10% কি করতে হবে? ধার্য করতে হবে শিক্ষার্থীরা। তো এই ছিল শিক্ষার্থীরা আমার উদ্দীপকের যে রেওয়া মিল এবং যে সমন্বয়গুলো এবং উদ্দীপকগুলোর ব্যাখ্যা। কোনটা কি করব আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি কিন্তু টিক চিহ্ন দিয়ে রেখেছি। এই যে বিক্রয়ের সাথে একটা সমন্বয় রয়েছে, দেখো আসবাবপত্রের সাথে সমন্বয় রয়েছে, প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় রয়েছে। অর্থাৎ এইগুলো রেওয়া মিলের এই আইটেমগুলোকে যখন আমি কাজ করব, তখন কিন্তু আমি একটু সচেতনতার সাথে কাজ করব। তো শিক্ষার্থীরা, এবার দেখি আমাদের প্রশ্নে কি রয়েছে। ক দাগে দেখো বলেছে প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। তো এখানে প্রাপ্য হিসাবে নিট বের করতে বলেছে। হতে বলেছে দেখো উক্ত বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তার মানে আমাকে পুরো বিশদ আয় বিবরণীটা করতে হবে এবং এখানে নিট মুনাফা অথবা নিট ক্ষতি আমাকে নির্ণয় করতে হবে। আর গ অংশে দেখো বলেছে নিট মুনাফা 30,430 টাকা ধরে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে। অর্থাৎ সর্বশেষে আমাকে একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আমার এই প্রশ্নটার ব্যাখ্যাটা কোথায় কি করতে হবে। এখন আমি তোমাদের ক খ গ যে 3টি পার্ট রয়েছে, 3টি পার্টেরই সমাধান করে দিচ্ছি। প্রথমে দেখো আমাদের ক দাগে কি বলেছে শিক্ষার্থীরা। ক দাগে বলেছে দেখো প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ। তার মানে প্রাপ্য হিসাবে নিট বের করতে বলেছে শিক্ষার্থীরা। তার মানে এই ক অংশটি সমাধানের জন্য দেখো আমি এখানে লিখি, প্রথমে টাইটেল দিয়ে নিই প্রাপ্য হিসাবে
নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয়। তো প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করতে হলে আমাকে ঘর করতে হবে। শিক্ষার্থীরা খুব সহজ ঘর, বিবরণ টাকার ঘর দিবা দুইটা। তো শিক্ষার্থীরা এই যে লিখি আমি, দেখো বিবরণ, তারপরে কি এই যে টাকা, তারপরে ঘরটা হচ্ছে শিক্ষার্থীরা টাকা। তো বলেছে প্রাপ্য হিসাবে নিট, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে প্রাপ্য হিসাবটা দেখতে হবে। শিক্ষার্থীরা প্রাপ্য হিসাব রয়েছে 30,000 টাকা, এবং এর সাথে কিন্তু শিক্ষার্থীরা যে সমন্বয় রয়েছে, দেখো কি কি সমন্বয় রয়েছে। এই যে অনাদায়ী পাওনা 600 টাকা, অর্থাৎ এটা আমার একটা অলিখিত অনাদায়ী পাওনা, এটা আমার কি করতে হবে, এই প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। এর পরবর্তীতে রয়েছে শিক্ষার্থীরা এই যে 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার মানে এটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই 5%টাও শিক্ষার্থীরা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তো শিক্ষার্থীরা প্রথমত আমি লিখবো প্রাপ্য হিসাব। তো দেখো এই যে লিখলাম প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব কত টাকা, 30,000 টাকা। এই দেখো 30,000 টাকায় লিখলাম। তো এবার আমি এর থেকে বাদ দিব এই যে অনাদায়ী পাওনা 600 টাকা। শিক্ষার্থীরা সমন্বয় যে আইটেম গুলো থাকে এগুলোকে আমরা বলি অলিখিত আইটেম। তার মানে এখন আমি এখানে কি লিখবো, এই যে অলিখিত অনাদায়ী পাওনা। তাহলে এই যে দেখো বিয়োগ করব অলিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা। তো শিক্ষার্থীরা অলিখিত অনাদায়ী পাওনা কত টাকা, এই যে দেখো 600 টাকা। তো এখন দেখো এই যে আমি লিখলাম 600 টাকা, এটা এখন 30,000 থেকে বিয়োগ করবো 29,400। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে দেখো 29,400 বের হলো। এবার এরপরে আরেকটু সমন্বয় রয়েছে, দেখো প্রাপ্য হিসেবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। অর্থাৎ এই যে 29,400, এটার উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তার মানে আমি আবার বিয়োগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো শিক্ষার্থী এই যে 29,400 থেকে যদি তুমি 5% করো, তাহলে তোমার দাঁড়াবে 1,470 টাকা, অর্থাৎ 1,470 টাকা। তো এই 1,470 টাকা শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেশনে বের করে দেখো, ক্যালকুলেটরে দেখো 29,400 5% 1,470 টাকা। তো এই 1,470 টাকা এখন আমি 29,400 থেকে বিয়োগ দেব, তাহলে দাঁড়াচ্ছে 27,930 টাকা। এই 27,930 টাকায় শিক্ষার্থীরা আমার জন্য নিট অনাদায়ী পাওনার আদায়যোগ্য টাকার পরিমাণ। তো শিক্ষার্থীরা এভাবেই কিন্তু আমার ক অংশটি সমাধান হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা ক অংশটি সমাধানের পরে এখন আমি তোমাদের খ অংশটি সমাধান করে দিচ্ছি। তো দেখো খ অংশে কি বলেছে, খ অংশে দেখো বলেছে আমাদের উক্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। অর্থাৎ শিক্ষার্থীরা আমাদের কিন্তু বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে, আর মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে। অর্থাৎ বিশদ আয় বিবরণীর রেজাল্টটাই কিন্তু শিক্ষার্থীরা আমার হয় নিট মুনাফা বের হবে, নয়তো আমার নিট ক্ষতি বের হবে। তো শিক্ষার্থীরা বিশদ আয় বিবরণী করার জন্য দেখো আমি এখানে কিন্তু খ অংশের জন্য, অর্থাৎ এই যে খ নাম্বারের জন্য বিশদ আয় বিবরণীর ঘর করে রেখেছি। দেখো এই যে ছোয়া এন্টারপ্রাইজ বিশদ আয় বিবরণী 31শে ডিসেম্বর 2023 সালের জন্য, এই যে যেহেতু এটা 2023 সালের অঙ্ক। আর টাকার ঘর দেখো, আর ঘর হলো বিবরণ টাকার ঘর 3টা, টাকা টাকা টাকা, অর্থাৎ বিবরণ টাকার ঘর 3টা। বিশদ আয় বিবরণীতে আমাদের টাকার ঘর কয়টা হবে, 3টা হবে টাকার ঘর, অর্থাৎ বিবরণ টাকা টাকা টাকা। তো সেক্ষেত্রে খুবই সহজ একটা ঘর। এই ঘরের আলোকে এখন আমি বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। তো শিক্ষার্থীরা বিশদ আয় বিবরণী বেশ কয়েকটা স্টেপ নিয়ে কাজ করতে হয়। প্রথমে আমাকে বিশদ আয় বিবরণী বের করতে হবে মোট মুনাফা, পরবর্তীতে বের করতে হবে আমাকে পরিচালন মুনাফা, এবং সর্বশেষ আমাকে বের করতে হবে নেট মুনাফা। তার মানে বিশদ আয় বিবরণীতে কয় ধরনের মুনাফা বের করতে হয়, 3 ধরনের: মোট মুনাফা, পরিচালন মুনাফা, আর সর্বশেষ নেট মুনাফা অথবা ক্ষতি। তো শিক্ষার্থীরা এই মোট মুনাফা বের করার জন্য প্রথমে আমাকে বের করতে হবে নেট বিক্রয়, আর নেট বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে শিক্ষার্থীরা প্রথমে বের করতে হবে কি, নেট বিক্রয়। তো এই নেট বিক্রয় বের করার জন্য শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে আমি লিখিয়ে দিকে দেখো, এই যে নেট বিক্রয় বের করার জন্য প্রথমে আমি লিখবো বিক্রয় রয়েছে কিনা আমার এখানে। তো শিক্ষার্থীরা দেখো আমার এখানে বিক্রয় রয়েছে এই যে 1,54,000 টাকা। তো এই 1,54,000 টাকা শিক্ষার্থীরা আমি এই যে লিখলাম। 1,54,000 টাকা থেকে শিক্ষার্থীরা আমি বাদ দিব, দেখো এখানে একটা সমন্বয় বলেছে বাদ। কি কি বাদ দেওয়ার কথা বলেছে দেখো, বিক্রয়ের মধ্যে এই যে 5,000 টাকার আসবাবপত্র অন্তর্ভুক্ত রয়েছে। এই যে বিক্রয়ের মধ্যে যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় রয়েছে, এটাকে বাদ দিতে হবে। তার মানে বাদ আসবাবপত্র বিক্রয়
এই আসবাবপত্র বিক্রয়। তো শিক্ষার্থীরা আসবাবপত্র বিক্রয় কত টাকা? 5,000 টাকা। এই 5,000 টাকা যদি বাদ দেই তাহলে যেই টাকাটা থাকবে অর্থাৎ 1,49,000 টাকা থাকবে। এই 1,49,000 টাকা হচ্ছে শিক্ষার্থীরা আমার নিট বিক্রয়। তোমাদের অনেক সময় ক অংশে আসে নিট বিক্রয় বের করতে। তো নিট বিক্রয় মানে বিক্রয় থেকে যেগুলো যোগ করতে হয়, যদি অলিখিত কোনো বিক্রয় থাকে বা ধারে বিক্রয় থাকে সেগুলোকে আমরা যোগ করব। আর যদি কোনো কিছু ফেরত থাকে অথবা যদি এরকম আসবাবপত্র বিক্রয় টিক্রয় থাকে এগুলোকে কি করব আমরা বাদ দেবো, তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে নিট বিক্রয়। তো শিক্ষার্থীরা নিট বিক্রয়ের পরে এবার পরবর্তী কাজ হচ্ছে এটা থেকে আমাকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তো শিক্ষার্থীরা বিক্রিত পণ্যের ব্যয় টাইটেলটা দেওয়া হয়ে গেল। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আসলে কি শিক্ষার্থীরা? বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদান হচ্ছে মোট 4টা। প্রথমে আমরা খুঁজবো প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে কিনা, তারপরে নিট ক্রয়। নিট ক্রয় মানে ক্রয় থেকে যদি ক্রয় সংক্রান্ত কোনো ফেরত থাকে সেই ফেরতগুলো বাদ দেব। আর তৃতীয় কাজটা হচ্ছে আমাকে ক্রয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো খুঁজতে হবে, অর্থাৎ পরিবহন, জাহাজ ভাড়া, লেবার খরচ, মজুরি এই জাতীয় কোনো খরচ রয়েছে কিনা, অথবা শুল্ক, ডক চার্জ, এগুলো থাকলে এগুলোকে আমরা আনবো। সর্বশেষ এই তিনটা থেকে আমি বাদ দিব, অর্থাৎ আরম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটাকে করব যোগ। আর এই তিনটা থেকে বাদ দেব সমাপনী মজুত পণ্য। তাহলে টোটাল কাজ কয়টা? 4টা। প্রথম কাজ প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা দেখা। তো শিক্ষার্থীরা দেখো তো এই উদ্দীপকে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। এই যে শিক্ষার্থীরা এখানে কিন্তু আমাদের প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে 43,000 টাকা। তো প্রথমে আমি লিখি প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা শিক্ষার্থীরা? 43,000 টাকা। তারপরে প্রারম্ভিক মজুত পণ্যের পরের কাজ হচ্ছে শিক্ষার্থীরা আমার ক্রয়। ক্রয় দেখো এই যে ক্রয় রয়েছে 70,000 টাকা। তো শিক্ষার্থীরা এবার কাজ হচ্ছে আমার জন্য ক্রয়। ক্রয়ের সাথে কি কোনো সমন্বয় রয়েছে শিক্ষার্থীরা? দেখো কোনো টিক চিহ্ন নাই, এছাড়া নিচে কোনো সমন্বয় কিন্তু নাই বা ফেরতের কথাও বলা নাই। তার মানে ক্রয়ের টাকাটা আমরা কোথায় লিখবো? মাঝখানে করে লিখবো। এই দেখো লিখলাম 70,000। আর যদি সমন্বয় থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রথম করে লিখবো, সমন্বয় না থাকলে সরাসরি মাঝখানে করে। তো ক্রয়ের পরে প্রারম্ভিক মজুত পণ্য গেল, ক্রয় গেল। এবার ক্রয় সংক্রান্ত খরচগুলো কি কি আছে শিক্ষার্থীরা? অর্থাৎ দেখি আমরা এখানে জাহাজ ভাড়া, পরিবহন, ডক চার্জ এগুলো কিছু রয়েছে কিনা। তো শিক্ষার্থীরা একটু যদি লক্ষ্য করি এই আমার এই উদ্দীপকে দেখো এই যে একটা রয়েছে পরিবহন রয়েছে কত টাকা? পরিবহন রয়েছে দেখো এখানে 2,000 টাকা। এই পরিবহনটা আমার ক্রয় সংক্রান্ত খরচ। তো আমি পরিবহন আনি। পরিবহন কত টাকা শিক্ষার্থীরা? এই দেখো 2,000 টাকা। তো পরিবহনের পরে আর কোনো কিন্তু এখানে ক্রয় সংক্রান্ত খরচ নাই। তাই এখন আমি তিনটাকে কি করব? যোগ করব। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের উপাদান হচ্ছে মোট 4টা। 4টার ভিতরে 3টা যোগ হবে, একটা বিয়োগ হবে। তাহলে কোন 3টা যোগ হয় আরেকবার একটু লক্ষ্য করো। প্রারম্ভিক মজুত পণ্য যোগ হয়, নিট ক্রয় যোগ হয় এবং ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ হবে। তাহলে এই তিনটাকে যদি যোগ করি 43,000, 70,000 আর 2,000, এগুলোকে যোগ করলে দাঁড়াচ্ছে 1,15,000 টাকা। এটা থেকে এবার বাদ যাবে সমাপনী মজুত পণ্য যদি থাকে। দেখো সমাপনী মজুত পণ্য কিন্তু এই যে উদ্দীপকে দেওয়াই থাকে। তো সমাপনী মজুদ পণ্য। তো সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য কত টাকা? এখানে 25,000, এখানে 20,000। যখন ব্যাখ্যা করেছিলাম তখনই বলেছিলাম সমাপনী মজুত পণ্যের যেটা কম মূল্য সেটা নেব আমরা। তার মানে এখানে 20,000 টাকা আসবে সমাপনী মজুত পণ্য। এটাকে আমরা কি করব? বাদ দিব। তো এই 1,15,000 টাকা থেকে যদি 12,000 চলে যায় তাহলে দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা 95,000 টাকা। এই 95,000 টাকা কিন্তু শিক্ষার্থীরা আমার এই বিক্রিত পণ্যের ব্যয়। আর আমি বিক্রিত পণ্যের ব্যয়টাকে কি করব? অর্থাৎ এই 95,000 টাকা কি করব? বিয়োগ করব। এই দেখো লিখেছি বাদ। কার থেকে বিয়োগ করব? নিট বিক্রয়। অর্থাৎ এই 1,49,000 টাকা থেকে আমি এখন এই 95,000 টাকা বিয়োগ করব। তাহলে দাঁড়াচ্ছে কত শিক্ষার্থীরা? 54,000 টাকা। এই 54,000 টাকাটা হচ্ছে শিক্ষার্থীরা আমার জন্য মোট মুনাফা। তো শিক্ষার্থীরা বিশদায় বিবরণের যে ধাপগুলো রয়েছে অর্থাৎ 3টা ধাপ। প্রথমে রয়েছে মোট মুনাফা, দ্বিতীয় ধাপ হচ্ছে পরিচালন মুনাফা, সর্বশেষ নিট মুনাফা। তো শিক্ষার্থীরা দেখো আমার কিন্তু মোট মুনাফা বের করে ফেলেছি আমি 54,000 টাকা। এখন এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব হচ্ছে শিক্ষার্থীরা পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো শিক্ষার্থীরা এই মোট মুনাফা থেকে যদি আমি পরিচালন ব্যয়গুলো বাদ দেই তাহলে বের হবে আমার জন্য পরিচালন মুনাফা। তো শিক্ষার্থীরা এবার পরিচালন ব্যয় কোনগুলো সেগুলো আগে একটু বুঝি। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালন করতে যে ব্যয়গুলো সংগঠিত হয় সেগুলো পরিচালন ব্যয়। যেমন বেতন, ভাড়া, তারপরে কমিশন, বিদ্যুৎ বিল, কোনো কিছুর অবচয়, ঋণ, এগুলো হচ্ছে শিক্ষার্থীরা আমার জন্য পরিচালন ব্যয়। তো এই উদ্দীপকে কি কি পরিচালন ব্যয় রয়েছে শিক্ষার্থীরা? তো
তো যদি আমরা উপর থেকে দেখি, এই উদ্দীপকে শিক্ষার্থীরা এই যে দেখো আমাদের বেতন রয়েছে কত টাকা, 5,000 টাকা, এটা পরিচালন ব্যয়। তো প্রথমে আমি লিখি বেতন 5,000 টাকা। তো শিক্ষার্থীরা দেখো এই যে বেতন লিখলাম আমি। বেতনের পরে রয়েছে শিক্ষার্থীরা এই যে দেখো ভাড়া, ভাড়া রয়েছে কত, 12,000 টাকা। তাহলে লিখবো এবার শিক্ষার্থীরা আমি ভাড়া, ভাড়া কত টাকা, 12,000 টাকা। সেক্ষেত্রে এগুলো কোনোটার সাথে কিন্তু সমন্বয় নাই। এরপরে রয়েছে দেখো এই যে কর ও অভিকর 2,000 টাকা। তো দেখো এটা লিখলাম আমি কর ও অভিকর, কর ও অভিকর কত টাকা শিক্ষার্থীরা, 2,000 টাকা। তো শিক্ষার্থীরা ব্যয় মিলে সরাসরি কিন্তু আর পরিচালন ব্যয় দেওয়া নাই। এবার আমরা সমন্বয় থেকে দেখি আমাদের কি কি পরিচালন ব্যয় রয়েছে। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই যে সমাপনী মজুত পণ্য, এটা কিন্তু আমার ইতিমধ্যে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর নিয়ে নিয়েছি। তারপরে রয়েছে দেখো যে উপভাড়া বকেয়া রয়েছে। বকেয়া উপভাড়া হচ্ছে দেখো উপভাড়া আয়, আর বকেয়া হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয়টা আমাদের জন্য চলতি সম্পদ শিক্ষার্থীরা। এরপরে রয়েছে দেখো এই যে বিক্রয়ের মধ্যে 5,000 টাকা আসবাবপত্র অন্তর্ভুক্ত রয়েছে, এটাও কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি শিক্ষার্থীরা। এরপরে রয়েছে দেখো যে অনাদায়ী পাওনা 600 টাকা। শিক্ষার্থীরা অনাদায়ী পাওনা মানে হচ্ছে কুড়িন, তার মানে কুড়িন কত টাকা, 600 টাকা, এটা আমাদের জন্য এটা পরিচালন ব্যয়। তো শিক্ষার্থীরা প্রথমে আমি লিখি অলিখিত, অলিখিত অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। শিক্ষার্থীরা সমন্বয়ের আইটেম গুলোকে আমরা লিখি অলিখিত, অলিখিত অনাদায়ী পাওনা কত টাকা, 600 টাকা। তো শিক্ষার্থীরা দেখো এই যে লিখলাম আমি 600 টাকা। তো এখন একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটা প্রথম করে লেখার উদ্দেশ্য হচ্ছে এই অনাদায়ী পাওনার সাথে দেখো আমার আরেকটা কাজ রয়েছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি কত পার্সেন্ট, 5%। তো এটাকে আমি কি করব, যোগ করব, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। শিক্ষার্থীরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কিন্তু এই যে ক অংশে বের করেছিলাম শিক্ষার্থীরা, আমাদের 1,470 টাকা কিন্তু বের হয়েছিল। তো এখন এই দুইটাকে যোগ করে আমি মাঝখানে করে আনবো। তো শিক্ষার্থীরা 600 আর 1,470 টাকা যদি যোগ করি তাহলে 2,070। তো শিক্ষার্থীরা এরপরে কি রয়েছে একটু লক্ষ্য করো, এরপরে শিক্ষার্থীরা আমার রয়েছে দেখো এই যে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তার মানে আসবাবপত্রের অবচয়, আসবাবপত্র অবচয়। তো শিক্ষার্থী আসবাবপত্র অবচয় কত পার্সেন্ট, 10%। এখন দেখি আসবাবপত্র রয়েছে কত টাকা, দেখো আসবাবপত্র রয়েছে 60,000 টাকা। তার মানে এই লিখলাম আমি 60,000। এটা থেকে শিক্ষার্থীরা বাদ যাবে যে বিক্রয়ের মধ্যে 5,000 টাকা আসবাবপত্র বিক্রয় রয়েছে। তার মানে 5,000 টাকার আসবাবপত্র তো আমি আগেই বিক্রি করে ফেলেছি। তার মানে এর থেকে বাদ যাবে 5,000। তো শিক্ষার্থীরা 60,000 থেকে যদি 5,000 যাবে বাদ, তার থেকে আমি কয় পার্সেন্ট করবো শিক্ষার্থীরা, তার থেকে কয় পার্সেন্ট করবো, 10%। তো শিক্ষার্থীরা এইবার দাঁড়াচ্ছে তাহলে আমার কত, দেখো আসবাবপত্রের অবচয় 60,000 থেকে যদি 5,000 যায় তাহলে 55,000। 55,000-এর 10% করলে 5,500 টাকা। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমার আসবাবপত্রের অবচয়। আর কি রয়েছে শিক্ষার্থীরা, আর কিন্তু কোনো পরিচালন ব্যয় শিক্ষার্থীরা আমার এই রেওয়া মিলে এবং সমন্বয়ে নাই। এখন আমি তাহলে কি করব শিক্ষার্থীরা, এই যতগুলো পরিচালন ব্যয় আছে সবগুলোকে যোগ করব। তো এগুলো সবগুলোকে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 26,570 টাকা। তো এই শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তাহলে পরিচালন ব্যয় বের হয়েছে কত, 26,570 টাকা। আর আমার মোট মুনাফা হচ্ছে 54,000 টাকা। আর এই 54,000 টাকা মোট মুনাফা, এই মোট মুনাফা থেকে কি করতে হবে, পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো এই 54,000 থেকে এই 26,570 কি করব শিক্ষার্থীরা, আমি বিয়োগ করব। তো বিয়োগ করলে শিক্ষার্থীরা আমার দাঁড়াবে কত, তো এই 54,000 টাকা থেকে যদি 26,570 টাকা বিয়োগ করি তাহলে থাকে 27,430 টাকা। তো শিক্ষার্থীরা এই 27,430 টাকা হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা। তো শিক্ষার্থীরা আমার পরিচালন মুনাফা এখানে লিখে দিই, দেখো পরিচালন মুনাফা, এই দেখো পরিচালন মুনাফা লিখলাম 27,430 টাকা। তো শিক্ষার্থীরা নিচ দিয়ে যেহেতু আমার জায়গা শেষ, এবার বাকি অংশটা আমি উপর দিয়ে করে দিচ্ছি, তোমরা নিচেই করবে। আর যদি তোমাদের পৃষ্ঠা শেষ হয়ে যায় তাহলে পরের পৃষ্ঠায় তোমরা চলে যাবে। তো শিক্ষার্থীরা ধরো আমি পরের পৃষ্ঠায় যদি চলে যাই তাহলে দেখো যে পরের পৃষ্ঠার জন্য আমি এতটুকু জায়গার ভিতরে হয়ে যাবে। তো দেখো এই যে পরের পৃষ্ঠার জন্য আমি আবার একটু ঘরের মতন করে করে নিই। এই দেখো শিক্ষার্থীরা তোমাদের বোঝার যাতে সুবিধার্থে আমি আবার পরের পৃষ্ঠায় চলে গেলাম। তো শিক্ষার্থীরা এবার দেখো এই কথাটাই আমি এখানে লিখি, পরিচালন, নিচের লাইনটা আমি লিখে নিচ্ছি, পরিচালন মুনাফা। শিক্ষার্থীরা পরিচালন মুনাফা বের হচ্ছে কত, 27,430 টাকা।
তো শিক্ষার্থীরা পরিচালন মুনাফাও কিন্তু আমার বের হয়ে গেল, অর্থাৎ বিশদায় বিবরণীর যে দ্বিতীয় মুনাফাটা পরিচালন মুনাফা সেটা বের করলাম। এখন সর্বশেষ পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয়, আর বিয়োগ করব আমি অন্যান্য ব্যয়। তো শিক্ষার্থীরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় যদি না থাকে, তবে আমার এই পরিচালন মুনাফাটাই হয়ে যাবে আমার জন্য নিট মুনাফা। তো শিক্ষার্থীরা দেখি আমাদের এই উদ্দীপকে কোনো অন্যান্য আয় ব্যয় রয়েছে কিনা। তো শিক্ষার্থীরা এই সম্পূর্ণ উদ্দীপকে কিন্তু আমার কোথাও অন্যান্য আয়ের কথা বলা নাই এবং অন্যান্য ব্যয়ের কথাও বলা নাই। তার মানে আমার এই যে ২৭,৪৩০ টাকা, এটাই হচ্ছে শিক্ষার্থীরা আমার জন্য নিট মুনাফা। তো শিক্ষার্থীরা এটার নিচে এবার আমি দুইটা করে টান দেব, টান দিয়ে আমি ঘরটাকে সুন্দর করে নিচ দিয়ে ক্লোজ করে দেব। তো শিক্ষার্থীরা দেখো দেখো আমার কিন্তু নেট মুনাফা বের হয়ে গেল ২৭,৪৩০ টাকা। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমার জন্য বিশদায় বিবরণীর রেজাল্ট। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কিভাবে আমি বিশদায় বিবরণী করলাম। তারপর যদি তোমার বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি একটু টেনে দেখো। তো শিক্ষার্থীরা ক ও খ অংশটি সমাধানের পরে এখন আমি তোমাদের গ অংশটি সমাধান করে দিচ্ছি। তো দেখো গ অংশে কি বলেছে, নেট মুনাফা ৩০,৪০০ টাকা ধরে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো শিক্ষার্থীরা নেট মুনাফা দেওয়া রয়েছে ৩০,৪০০ টাকা, বের করতে বলেছে আর্থিক অবস্থার বিবরণী। তো শিক্ষার্থীরা এই আর্থিক অবস্থা বিবরণী করার জন্য দেখো এই পাশে আমি আর্থিক অবস্থার বিবরণীর ঘর করে রেখেছি। ছোয়া এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী ৩১শে ডিসেম্বর ২০২৩ সালে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকার ঘর ৩টা। তো শিক্ষার্থীরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমত আমাকে সম্পদ নিয়ে কাজ করতে হয়, পরবর্তীতে দায় ও মালিকানা শর্ত নিয়ে কাজ করতে হয়। তো শিক্ষার্থীরা প্রথমে যেহেতু সম্পদ নিয়ে কাজ করব, তো সম্পদ এখানে আমি লিখে রাখি সম্পদ সমূহ। তো শিক্ষার্থীরা সম্পদ 4 ধরনের হয়, অর্থাৎ আমাদের স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অলিক সম্পদ। তো শিক্ষার্থীরা এখানে প্রথমত যে আমরা খুঁজবো যে আমাদের কোনো স্থায়ী সম্পদ রয়েছে কিনা। তো শিক্ষার্থীরা যেহেতু স্থায়ী সম্পদ নিয়ে কাজ করব, স্থায়ী সম্পদের টাইটেলটা দিয়ে নিই স্থায়ী সম্পদ। তো শিক্ষার্থীরা এখানে স্থায়ী সম্পদ রয়েছে কিনা একটু দেখি। এই যে শিক্ষার্থীরা আসবাবপত্র রয়েছে ৬০,০০০ টাকা, এটা আমাদের জন্য স্থায়ী সম্পদ। তো এখানে আমি আসবাবপত্র লিখি আসবাবপত্র। তো আসবাবপত্র কত টাকা আছে শিক্ষার্থীরা? ৬০,০০০। দেখো লিখলাম আমি ৬০,০০০। এই আসবাবপত্রের সাথে সমন্বয় রয়েছে, দেখো সমন্বয় কি বলেছে, এই যে বিক্রয়ের মধ্যে ৫,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত। তার মানে বাদ দিতে হবে বিক্রয় থেকে এবার বাদ দিতে হবে, এটা আসবাবপত্র থেকে বিক্রয় হয়ে গিয়েছে ৫,০০০ টাকা। তো এই দেখো এই ৫,০০০ টাকা যদি বাদ দেই তাহলে দাঁড়াচ্ছে ৫৫,০০০ টাকা। এই ৫৫,০০০ টাকা থেকে শিক্ষার্থীরা আরো একটা বাদ রয়েছে, এই যে আসবাবপত্রের উপর 10% অবচয়। তাহলে এবার কি লিখবো আমি? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কয় পার্সেন্ট? 10%। তাহলে পুঞ্জীভূত অবচয় কিন্তু শিক্ষার্থীরা আমার ছিল ৫,৫০০ টাকা। তো শিক্ষার্থীরা এটা কিন্তু আমরা খ অংশে বের করেছিলাম। তো এই পুঞ্জীভূত অবচয় এই ৫৫,০০০ টাকা থেকে যদি ৫,৫০০ টাকা চলে যায়, তাহলে দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা ৪৯,৫০০ টাকা। এটাই হচ্ছে শিক্ষার্থীরা আমার এই অঙ্কের স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের পরে এবার আমরা খুঁজবো আমার কোনো এখানে চলতি সম্পদ রয়েছে কিনা। তো শিক্ষার্থীরা এই রেওয়া মিলে দেখো আমার এই যে প্রাপ্য হিসাব রয়েছে, এই প্রাপ্য হিসাবটা হচ্ছে আমার জন্য চলতি সম্পদ। প্রাপ্য হিসাবে কত টাকা? ৩০,০০০ টাকা এখানে দেওয়া রয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে ক অংশে একটা প্রাপ্য হিসাবে নিট বের করেছিলাম, ওই নিট যে প্রাপ্য হিসাবে টাকাটা, ওটাই হচ্ছে আমার সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে বসবে। তাহলে দেখো চলতি সম্পদের আগে টাইটেল দিয়ে নিই, যেহেতু আমি পেলাম কি প্রাপ্য হিসাব। তো দেখো লিখলাম আমি প্রাপ্য হিসাব, আর এটাই আমি ক হতে কিন্তু পেয়েছিলাম প্রাপ্য হিসাবে যে ফাইনাল টাকাটা, ক হতে প্রাপ্ত। তো শিক্ষার্থীরা ক হতে কিন্তু প্রাপ্য হিসাবে যে টাকাটা ছিল, সেই টাকাটা হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের মনে আছে কিনা ২৭,৯৩০ টাকা। তোমরা ভিডিওটি একটু থামিয়ে একটু টেনে দেখো ২৭,৯৩০ টাকা। তো শিক্ষার্থীরা এরপরে প্রাপ্য হিসাবের পরে কিন্তু এছাড়া নেওয়া মিলে কিন্তু সরাসরি আর কোনো চলতি সম্পদ বলে নাই। এবার কিন্তু একটু লক্ষ্য করে যে সমাপনী মজুত পণ্য রয়েছে আমাদের সমন্বয়ের, এটা কিন্তু আমাদের জন্য চলতি সম্পদ। তো এখন আমি লিখবো সমাপনী মজুদ পণ্য। তো শিক্ষার্থীরা সমাপনী মজুদ পণ্যের কোন মূল্য আনবো আমরা? যেটা কম, অর্থাৎ ২০,০০০ টাকা কম ২০,০০০ টাকা আনবো, ২৫,০০০ টাকা আসবে না। আর রয়েছে দেখো এখানে এই যে উপভাড়া বকেয়া রয়েছে শিক্ষার্থীরা, বকেয়া আয় আমাদের জন্য হয় সম্পদ, চলতি সম্পদ। তার মানে আমি লিখি অনাদায়ী উপভাড়া
শিক্ষার্থীরা উপভাড়াটা এখনো আদায় হয় নাই, বকেয়া রয়েছে, তাই লিখলাম অনাদায়ী। অনাদায়ী উপভাড়া কত টাকা শিক্ষার্থীরা? এই যে দেখো 3000 টাকা। তাহলে শিক্ষার্থীরা এবার লিখলাম আমি, দেখো এই যে 3000 টাকা। তাহলে এই আর কি রয়েছে শিক্ষার্থীরা, দেখি আমরা এখানে। শিক্ষার্থীরা আর কিন্তু আমার কোনো চলতি সম্পদ নাই। তো এখন আমি এই তিনটাকে কি করব, যোগ করব। তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার 40,930 টাকা। তো শিক্ষার্থীরা এই তিনটাকে যদি যোগ করলাম তাহলে দাঁড়াচ্ছে 40,930 টাকা। যেহেতু শিক্ষার্থীরা আমার স্থায়ী সম্পদ চলতি সম্পদ শেষ, এছাড়া কিন্তু আর অন্য কোনো সম্পদ কিন্তু আমার এর উদ্দীপকে নাই। এখন এই দুইটাকে আমি যোগ করে মোট সম্পদ বের করব। তাহলে শিক্ষার্থীরা মোট সম্পদ দাঁড়াচ্ছে 49,548,930। তার মানে 1,04,30 টাকা। তো শিক্ষার্থীরা এই যে 1,04,30 টাকা, এটা হচ্ছে আমার কিন্তু মোট সম্পদ। এবার কিন্তু শিক্ষার্থীরা সম্পদের কাজ আমার শেষ। তো সম্পদের কাজের পরে শিক্ষার্থীরা আমি কাজ করব দায় ও মালিকানা সত্ত্ব নিয়ে। তো প্রথমে আমি দায় ও মালিকানা সত্ত্বের টাইটেল লিখি, দায় ও মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থীরা দেখো, দায় ও মালিকানা সত্ত্বের টাইটেল লিখলাম। তো প্রথমে দায়ের ভিতর রয়েছে চলতি দায়। চলতি দায় শিক্ষার্থীরা, তো চলতি সম্পদ যেমন বের করেছি, এবার চলতি দায় বের করব। তো শিক্ষার্থীরা এই উদ্দীপকে এই যে আমার পদের হিসাব রয়েছে 3600 টাকা, এটা হচ্ছে আমার শুধুমাত্র চলতি দায়। তাহলে এই পদের হিসাবটা লিখি শিক্ষার্থীরা আমি, পদেয় হিসাব। পদের হিসাবটা কত টাকা শিক্ষার্থীরা? 3600 টাকা। তো এছাড়া কিন্তু আর কোনো চলতি দায় নাই। এবার হচ্ছে কাজ মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থীরা এই মালিকানা সত্ত্বের কাজটা আমি উপর দিকে করছি, একটু লক্ষ্য করো। উপর থেকে একটু মুছে নিয়ে আমি শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে বাস উপর থেকে মুছে নিলাম। তো শিক্ষার্থীরা ঘরগুলো আবার একটু টেনে দিই। তো এবার হচ্ছে দেখো, দায়ের কাজ তো শেষ, এই যে পদের হিসাব বের হয়েছে 3600 টাকা। এবার কার কাজ? মালিকানা সত্ত্ব। তো এই যে মালিকানা সত্ত্বের টাইটেলটা দিয়ে নিই, মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থীরা মালিকানা সত্ত্বের 1 নম্বর উপাদান হচ্ছে মূলধন। তো দেখো এই যে প্রথমে আমি লিখলাম মূলধন। তো দেখো এখানে মূলধন রয়েছে কত? এই যে 81,400 টাকা। তো প্রথমে দেখো আমি যে লিখলাম 81,400 টাকা। এই মূলধনের সাথে শিক্ষার্থীরা যোগ হবে আমার যে নিট মুনাফাটা দেওয়া রয়েছে প্রশ্নে, এই যে 30,430 টাকা, এটা যোগ হবে। তাহলে লিখলাম দেখো, যোগ নিট মুনাফা, যোগ নিট মুনাফা প্রশ্নে প্রদত্ত কত টাকা? 30,430 টাকা। 30,430 টাকা। প্রথমে এই দুইটা এখন আমি যোগ করব, অর্থাৎ 81,400 আর 30,430। তাহলে দাঁড়াচ্ছে 1,11,830 টাকা। তো শিক্ষার্থীরা এর থেকে বাদ যাবে হচ্ছে যদি উত্তোলন থাকে, উত্তোলন গুলো। তো দেখো তো এখানে উত্তোলন রয়েছে কিনা। শিক্ষার্থীরা এই যে দেখো, উত্তোলন রয়েছে আমার কত টাকা? 15,000 টাকা। তাহলে উত্তোলন কি করবো আমরা? এই 15,000 টাকা বাদ দিব। তো শিক্ষার্থীরা এই যে 1,11,830 থেকে যদি 15,000 বাদ দেই তাহলে দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা আমার কত? 96,830 টাকা। তো শিক্ষার্থীরা এই যে দেখো, মালিকানা সত্ত্ব বের হয়েছে 96,830 টাকা। আর দায় ছিল কিন্তু দেখো, আমাদের চলতি দায় ছিল 3,600 টাকা। তো এখন যদি আমি এই 3,600 টাকা আর 96,830 টাকা যদি যোগ দেই তাহলে আমার কিন্তু বের হবে 1,04,30 টাকা। তো শিক্ষার্থীরা দেখো, এই যে 1,04,30 টাকা, এটা কিন্তু আমার দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে লিখি আমি এবার, দেখো মোট দায় ও মালিকানা সত্ত্ব এই 1,04,30 টাকা। তার মানে দেখো, এই যে মোট সম্পদ আর মোট দায় ও মালিকানা সত্ত্ব কিন্তু সমান হয়ে গেল। তো তারপরে শিক্ষার্থীরা আমি কি করব? এই যে এখান নিচ থেকে ঘরটাকে ক্লোজ করে দিব। তো শিক্ষার্থীরা দেখো, এখান থেকে একটু গ্যাপ রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই নিচ থেকে দেখো আমি ঘরটাকে ক্লোজ করে দিলাম। তো শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আমার আর্থিক অবস্থার বিবরণী, যেখানে প্রথমে আমি সম্পদ নিয়ে কাজ করেছি, পরে আমি দায় ও মালিকানা সত্ত্বকে নিয়ে কাজ করেছি। করে দেখলাম যে আমার সম্পদ যা, দায় ও মালিকানা সত্ত্ব কিন্তু তা। তার মানে আমার অঙ্কটা কিন্তু দুই পাশে মিলে যাবে। আর আর্থিক অবস্থার বিবরণীতে তোমার প্রায় অঙ্কেরই কিন্তু তোমার দুই পাশ মিলে যাবে। যদি না মিলে সেক্ষেত্রে তুমি অনিশ্চিত হিসাব আনতে পারো। তো শিক্ষার্থীরা এই ছিল আমার ঢাকা বোর্ড 2024 সনের ছোঁয়া এন্টারপ্রাইজের অঙ্ক। এই অঙ্কটা সম্পূর্ণভাবে তোমাদের প্রতিটা টপিক ব্যাখ্যা আকারে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যদি তোমার বিন্দুমাত্র উপকারে আসে তবে তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই
ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।